নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে ভালোবাসার মানুষটাকে দেখে নিশ্চুপ হয়ে চেয়ে রইল প্রিয়া। ছলছল চোখে চেয়ে আছে সামনে হলুদ পাঞ্জাবি পরিহিত শান্তর দিকে। ছলছল উৎসুকনা গাল বেয়ে গড়িয়ে পড়বে 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 ভাব। এত মানুষের হৈহুল্লোড়ের মাঝে তার এত ছলছল চোখ তেমন কারো দৃষ্টিতে বাঁধল না। শান্ত হাসি মুখে প্রিয়ার পাশে গিয়ে বসল। সামনে থেকে হলুদ নিয়ে প্রিয়ার গায়ে আলতো করে লাগিয়ে দিতে লাগলো। অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে প্রিয়ার, আর সেখানে তার ভালোবাসার মানুষটি এসে হলুদ লাগিয়ে দিচ্ছে তাকে। বিষয়টা কতটা কষ্টদায়ক তা প্রিয়া ব্যতীত অন্য কারো অনুভব করার সাধ্য নেই। কান্নাগুলো গলায় আটকে আছে শুধু দু চোখ জমা অশ্রুকণা গড়িয়ে পড়লো গাল পেয়ে। শান্ত আঙ্গুল দিয়ে তা মুছে দিতে দিয়ে বলল, দোয়া করবে পৃথিবীর সব সুখ এসে তোমার কপাল ছুঁয়ে দিক। বলে উঠে সেখান থেকে দ্রুত পায়ে হেঁটে অনেকটা দূরে গিয়ে একাকী দাঁড়িয়ে রইল। গেটের বাইরে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা মুখ নিয়ে তা আবারও পকেটে নিয়ে নিল। এটা শান্তর একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে। ম্যাচের কাঠে আগুন সহ সিগারেটের মাঝে লাগাতে এই নিয়ে 3বার ব্যর্থ হলো শান্ত। হালকা বাতাসে বারবার নিভিয়ে দিচ্ছে সে আগুন, কিন্তু মনের আগুন নিভাতে ব্যর্থ শীতল বাতাস তা যেন ক্রমশই বেড়ে চলছে। পেছনে এসে দাঁড়ালো ফাহিম, প্রিয়ার বড় ভাই সে। ফাহিম আর শান্ত সমবয়সী, একই বাড়িতে থাকার ফলে ভালো বন্ধু দুজন। শান্তরা হলো উপরতলা আর প্রিয়া ও ফাহিমরা নিচতলায়। তবে শান্ত 2 মাস হলো বাড়িতে আসেনি, দূরে চলে গিয়েছিল কোনো এক কারণে। 2 মাস পর গতকাল বাড়িতে আসলো প্রিয়ার বিয়ে উপলক্ষে। কেন জানি বউ সাজে প্রিয়াকে দেখতে ইচ্ছে হচ্ছিল খুব, কিন্তু এমন অবস্থায় হঠাৎ যে কষ্টটা বেড়ে যাবে তা আগে জানলে হয়তো প্রিয়ার দৃষ্টির আড়ালেই থেকে যেত, কখনো সামনে আসতো না। ফাহিম পেছন থেকে কাঁধে হাত রাখতে চমকে উঠে মুখ থেকে সিগারেটটা ফেলে দিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল শান্ত। মুখে হাসি ফুটিয়ে ফাহিমের দিকে চেয়ে বলে, কি রে, বাসায় এত কাজ ফেলে তুই বাইরে কি করছিস? ফাহিম বাড়ির দিকে চেয়ে বলে, কোথায় নাকি লাইটিংয়ের প্রবলেম হয়েছে তাই দেখতে এলাম। তারপর শান্তর হাতের দিয়ে চেয়ে ফাহিম একটু হেসে বলে, কি রে ভাই, আগে তুই আমায় কত জ্ঞান দিতি এই সিগারেট খাওয়া বিষয়ে, আর এখন নিজেই অভ্যাস বানিয়ে ফেললি। শান্ত একটা মৃদু হাসি দিয়ে বলে, সময় কি আর সব সময় এক থাকে? আচ্ছা বাদ দে, সবাই ভেতরে, আর তুই একা একা বাইরে কি করছিস? শান্ত একটু হেসে বলে, এই যেটা দেখতে পাচ্ছিস। আচ্ছা যাই হোক, ভেতরে আয়, কত কাজ বাকি আছে এখনো, আমি একা একা কি সব করতে পারবো? বলে শান্তকে নিয়ে ভেতরে চলে গেল ফাহিম। ঘুরে ফিরে আবার সেই প্রিয়ার সামনে গিয়ে দাঁড়ালো সে। পাশে বসে আছে প্রিয়ার হবু স্বামী, মানে যার সাথে বিয়ে হবে আগামীকাল। ছেলের বাড়ি চট্টগ্রামে, আর প্রিয়ারা থাকে ঢাকায়। অল্প সংখ্যক বরযাত্রী এসেছে এখানে হলুদ ও বিয়ে শেষ করে তারপর প্রিয়াকে নিয়ে চলে যাবে চট্টগ্রামে। ফাহিমের সাথে একই কোম্পানিতে জব করে প্রিয়ার হবু বর, সেই সুবাদে এত সম্পর্ক জড়াচ্ছে 2 পরিবার। প্রিয়ার হবু স্বামীর নাম হাবিব, তাকেও হলুদ দেওয়া হচ্ছিল। সারাদিন আলাদা আলাদা থাকায় প্রিয়ার স্বামীর সাথে তেমন একটা পরিচয় হয়নি শান্তর, তাই শান্তকে নিয়ে হাবিবের সাথে পরিচয় করিয়ে দিল ফাহিম। অপবাস থেকে সব দেখছিল প্রিয়া, আজ যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। ভালোবাসার মানুষটার সামনে অন্য কারো হয়ে যাচ্ছে সে, অথচ সে ভালোবাসার মানুষটার মুখে কত হাসি। বুকের বাঁ পাশটায় ব্যথা করছে খুব। লাল হয়ে থাকা টলমলে চোখ দুটো তাকিয়ে আছে শান্তের দিকে। মনে মনে চাইছে চোখ বন্ধ খুলে যাক, দুঃস্বপ্ন ভেঙে যাক, দিনগুলো আগের মতো ঝাপসা থাকুক। তবুও শান্তের জায়গায় অন্য কাউকে মেনে নিতে পারবে না সে। কিন্তু আফসোস, এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা এক কঠিন বাস্তব চিত্র, খুব কঠিন। হলুদের অনুষ্ঠানে সব মিলিয়ে শেষ হতে রাত 2টা বেজে গেল। 2টার পর একে একে ঘুমাতে গেলে সবাই। বিয়ে বাড়িতে এটাই সমস্যা হলো, রাতে থাকার সমস্যা। কখনো এটা খাটও 5-6 জন মিলে ভাগাভাগি করে নিতে হয়। উপরতলায় যেখানে প্রিয়ারা থাকতো সেখানে মেহমানদের থাকার ব্যবস্থা করা হলো, আর শান্তদের ফ্ল্যাটে বাড়িরও পরিচিতরা থাকলো। জায়গা নেই বলে ড্রয়িং রুমে সোফায় ঘুমালো শান্ত। চোখ দুটো যেন আজ কিছুতে বন্ধ হচ্ছে না, তবুও একটু ঘুম আসবে ভেবে চোখ দুটো বুজে রইল শান্ত হয়তো ঘুমিয়ে গেছে। পুরো বাড়ি একেবারে নীরব। প্রিয়া রুমের দরজাটা ফাঁক করে শান্তর দিকে তাকিয়ে রইল। শান্তর সামনে দাঁড়িয়ে বাইরে লাইটিংয়ের আলো জানালা দিয়ে প্রবেশ করে আপচা দেখা যাচ্ছে সব। প্রিয়া রুমে গিয়ে একটা পাতলা কাঁথা এনে শান্তর কাছে গিয়ে দাঁড়ায়। শান্তর গায়ে তা মেলে দিয়ে ফ্লোরে হাঁটু করে বসে কিছুক্ষণ চেয়ে থাকে শান্তর মুখের দিকে। কিছুক্ষণ এভাবে থেকে শান্ত দুটো ভিজে ওঠা মাত্রই উঠে আবার রুমের দিকে দরজা বন্ধ করে দিল সে। শান্ত তখন গভীর ঘুমে। সেদিন শান্তর বাড়িতে কেউ ছিল না, সবাই বড় আপুদের বাসায় গিয়েছিল। শান্ত একা একা বসে খেলা দেখছিল। তখনই কলিং বেলের শব্দে দরজা খোলে শান্ত। দেখে বাইরে একটা বক্স হাতে দাঁড়িয়ে আছে প্রিয়া। শান্তর দিকে তাই গিয়ে দিয়ে বলে, মা পাঠিয়েছে আপনার জন্য। যদিও শান্ত বিষয়টা ভালোই বুঝতে পারছে যে বাসায় আর মা ও বাকিরা নেই বলে হয়তো ভেবেছে আমার খাওয়ার প্রবলেম হচ্ছে, তাই প্রিয়া নিজে বানিয়ে এনেছে এসব।
শান্তকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়া এবার নিজে ভেতরে চলে এলো। বক্সটা টেবিলে রেখে সোফায় শান্তর জড়িয়ে ছিটিয়ে দেখা জামা বাস করতে করতে বলে, একটু গুছিয়ে রাখতে পারেন না সব? বলেই গুছাতে আবার বলে, চা খেয়েছেন? শান্ত না বললেই প্রিয়া বলে, বসুন আমি বানিয়ে দিচ্ছি। বলে কিছুক্ষণ পর এক কাপ চা নিয়ে শান্তর দিকে এগিয়ে দেয় প্রিয়া। শান্ত তা নিয়ে খেতেও লাগলো, আর প্রিয়া অগোছালো বাকি জিনিসগুলো গুছিয়ে দিচ্ছিল। চা প্রায় শেষ করতে একটা কল আসায় বারান্দায় চলে যায় শান্ত। আর প্রিয়া এগিয়ে গিয়ে কাপটা নিয়ে চোখের সামনে কিছুক্ষণ ধরে দেখলো সেটাকে। তারপরে একটা মুচকি হাসি দিয়ে কাপের শেষ ভাগে থাকা অবশিষ্ট চায়ে চুমুক দিল সে। ভালোবাসা সত্যি অন্ধ হয়। শান্ত কথা বলতে বলতে ব্যালকনি থেকে দেখছিল পুরোটা। প্রিয়ার এমন অদ্ভুত কাজ যেন মাঝে মাঝে তার ভেতরে এমন অনুভূতি তৈরি করে যা শান্ত নিজেও অনুভব করতে পারে না। কল্পনার পূর্বে স্মৃতিগুলো ভেসে উঠেছে বারবার। শান্ত চোখ খুলে উঠে বসে রইল সোফায়। আর কয়েক ঘন্টা পরে সে প্রিয়া অন্য কারো হয়ে যাবে চিরতরে। কিছু ভালোবাসা হয়ে এমনই অপ্রকাশিত জমা হয়ে থাকে ব্যর্থতা ডায়েরিতে, ব্যর্থ গল্প হয়ে। আর ঘুম হবে না। শান্ত উঠে ঘর থেকে বেরিয়ে এলো। ছাদের উপর গিয়ে দেখে হলুদের সব ছড়িয়ে ছিটিয়ে আছে। সকালে আবার এসব পরিষ্কার করে দুপুরে খাওয়ার জন্য গুছিয়ে নেওয়া হবে। চারদিকে তখন ফজরের আজান ধ্বনি ভেসে আসছে। আর ছাদের হালকা বাতাস আরেকটা সিগারেট ধরালো শান্ত। ছাদের কার্নিশে দাঁড়িয়ে দোয়াগুলো অন্য ছেড়ে দিচ্ছে নীরবে নিবৃতে। বুকের ভেতর যেন এক অজানা চাপা কষ্ট বাসা বেঁধেছে। কেন আসলো বাড়িতে? কেন আবার প্রিয়ার কাছে এলো সে? কেন নিজ চোখে দেখতে এলো সে প্রিয়া বউ সাজে অন্য কারো হচ্ছে? দূরেই তো ভালো ছিল খুব। পেছন থেকে হঠাৎ কারো জড়িয়ে ধরা অনুভব করতে সে পাথরের ন্যায় হয়ে গেল শান্ত। বুঝতে পারছে এটা অন্য কেউ না। পেছন থেকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে কেঁদে যাচ্ছে প্রিয়া। কিছুক্ষণ নীরবে কাঁদলো সে। অতঃপর কাতর স্বরে বলল, আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ এখানে থামিয়ে দিন সব। আমি মরে যাব দম বন্ধ হয়ে। তবুও আপনার জায়গায় কখনো কাউকে ভাবতে পারবো না, অন্য মানুষকে। আমি কখনো অন্য মানুষকে মেনে নিতে পারবো না, প্লিজ এখানেই শেষ করে দেন সব। প্রিয়ার কান্না মাখা গলায় এমন কথা শুনে চুপ করে রইল শান্ত। সে অনেক কিছু বলতে চাইলেও কিছু বের হচ্ছে না মুখ দিয়ে। আর প্রিয়া শান্তকে পেছন থেকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে কাঁদছে। শান্ত নিজের থেকে প্রিয়ার হাত দুটো ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়, কারণ আজই প্রিয়ার বিয়ে। বড় পক্ষের কেউ এসব দেখলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। প্রিয়া থেকে কিছুটা দূরে সরে কড়া গড়ায় বলে, বাচ্চামো করো না প্রিয়া, ঘুমাতে যাও। সকাল হতে এখনো 2 ঘন্টা বাকি। আর বিয়ের দিন শরীর দুর্বল করো না। প্রিয়ার কাতর গলায় বলে, একটা মানুষ কতটা অসহায় হলে আমার বাচ্চামো করে বলুন তো? শান্ত আবারও কিছুক্ষণ নীরব থেকে বলে, তোমাকে বলছি এখান থেকে চলে যেতে। কেউ তোমাকে এভাবে দেখলে মান সম্মানের প্রশ্ন উঠবে। কেউ আমার জীবন নিয়ে একবার ভাবলো না, তাহলে আমি কেন সবার মান সম্মান নিয়ে ভাববো? শান্ত আবারও বিরক্ত নিয়ে বলল, এক জীবনে চাইলে সব হয় না প্রিয়া। বাস্তবতা বলতে একটা কথা আছে, ভাগ্যকে নিজের সাথে মানিয়ে নিতে হয়। তুমিও মানিয়ে নাও, অনেক সুখী হবে জীবনে। প্রিয়া এবার ঝামেলা জাজালো গলায় বলে, কিসের বিয়ে, কিসের ভাগ্য? আমি মানি না কোনো কিছু। ওই লোকটাকে আমার একটুও ভালো লাগে না। কাউকে ভাবতে পারি না আমি আপনার জায়গায়। আমার লাইফে হয়তো আপনি নয়তো কেউ না। সকাল হলে চেঁচিয়ে সবাইকে বলবো আমি যে বিয়ে করেছি না, আমি বিয়ে ভেঙে দিব, আমি সব এলোমেলো করে দিব। আর কিছু বলার আগে ঠাস করে একটা চর পড়ে প্রিয়ার গালে। বলছি না ঘরে যেতে? এক কথা কতবার বলা লাগে আর? জাজালো কণ্ঠ মুহূর্তে নিশ্চুপ হয়ে যায় প্রিয়া। গালে হাত দিয়ে কয়েকটা নিঃশ্বাস নেয় সে। আচমকা শান্ত গিয়ে কি করে ফেললো এটা? নিজের মাঝে অনুশোচনা হলে উল্টো দিকে ঘুরে 2 পা ফেলে ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালো। তার বুকের ভেতরটাও পুড়ছে খুব। কিছুক্ষণ গালে হাত দিয়ে ওভাবে দাঁড়িয়ে থেকে কাঁদতে কাঁদতে নিচে চলে গেল প্রিয়া। সিঁড়ি বেয়ে নামতে সামনে পড়ে প্রিয়ার বড় বোন রিয়া। সকাল সকাল ছাদে কারো আওয়াজ শুনলে উপরে যাচ্ছিল সে। প্রিয়াকে এভাবে দেখে তাকিয়ে রইল প্রিয়ার দিকে। আর প্রিয়া কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। রিয়া এবার দ্রুত ছাদে উঠে শান্তকে দেখে তার সামনে গিয়ে দাঁড়ায়। শান্তর দিকে চেয়ে রিয়া সোজাসুজিভাবে বলে, প্রিয়া কাঁদছে কেন? রিয়াকে দেখে একটুও চমকালো না শান্ত। ছোট করে বলে, জানি না। রিয়া আবার বলে, একটু আগে এখানে কি হয়েছিল ওটা জানতে চাইছি আমি। শান্তভাবে তাকিয়ে থাকা অবস্থায় বলে, প্রিয়া কাঁদছিল, আমি আসার পর নিচে চলে গেল। হয়তো বিয়ে হয়ে যাচ্ছে তাই একাকী কাঁদছিল। রিয়া ব্রু কুঁচকে শান্তর দিকে তাকিয়ে আবার নিচে চলে গেল। নিচে এসে দেখে প্রিয়া এখনও রুমে বসে কাঁদছে। প্রিয়ার পাশে বসে বলে, কিছু কি লুকাচ্ছিস আমাদের কাছে? রিয়ার কথায় তার দিকে চেয়ে প্রিয়া বলে, এ বিয়ে আমি করব না আপু। আমি শান্তকে
রিয়া মুহূর্তে প্রিয়া মুখ চেপে ধরে প্রিয়াকে থামিয়ে দিয়ে বলে, খবরদার এই কথা আর কখনো মুখ দিয়ে আনবি না। আজ তোর বিয়ে, সব কিছুর আয়োজন শেষ, এমনকি তোর হবু বড় এই বাড়িতে। বিষয়টা কতটা লজ্জাজনক এটা বুঝতে হবে তোকে। প্রত্যেক সিদ্ধান্তের পেছনে একটা উত্তম পরিকল্পনা থাকে। যা হচ্ছে তা তোর জন্য উত্তম কিছুই হচ্ছে। এক সময় দেখবি সব ভুলে গেছিস, আর এই এক কথা আর কখনো কারো সামনে বলবি না। যতটুকু গেছিস ততটুকু ফেলে রাখ, নতুন জীবন নিয়ে ভাবতে শুরু কর। প্রিয়া আবার কিছু বলতে যাবে, তখন রিয়া তাকে সুযোগ না দিয়ে বলে, রাত মনে হয় ঘুমাসনি, এখন ঘুমিয়ে পড়। এখন প্রায় ভোর হয়ে গেছে, সকালে আমি সবাইকে বলে দিব তোকে যেন না ডাকে। দুপুর গনিয়ে এলো, বিয়ের কার্যক্রম শুরু হওয়ার পথে। প্রিয়াকে গোসল করিয়ে সাজানোর কথা। রুমে ব্যালকনিতে কোথাও নেই প্রিয়া, একাকী ওয়াশরুমের ভেতর বসে কান্না করছে সে অশ্রুকণা ধুয়ে যাচ্ছে পানির সাথে। ফাহিমা শান্ত মেহমানদের রিসিভ করেছে। যদিও ফাহিমকে সঙ্গ দিতে তার শান্ত তার সাথে কাজ করছে, তবে তার মন পড়ে আছে অন্য জায়গায়। সব যেন চোখের ফলকে হয়ে যাচ্ছে। ভেতরে সবাই সাজাচ্ছে প্রিয়াকে। প্রিয়ার চোখে এখন আর ফানি নেই, জড় পদার্থের মতো হয়ে আছে সে। নেই হাসি, নেই কান্না, নেই মুখে কোনো কথা, যেন এক পুতুলকে সাজাচ্ছে সবাই। বিয়ের মুহূর্তে কবুল বলার আগেও প্রিয়া মাথা তুলে চারপাশে কাউকে খোঁজার মতো করে তাকাচ্ছে, কিন্তু চোখে পড়ছে না সেই মানুষটাকে। অবশেষে নিজের স্বপ্ন, আশা, ভালোবাসা মাটি চাপা দিতে বাধ্য হলো প্রিয়া। যখন ইচ্ছে করছিল আসর ছেড়ে উঠে দাঁড়িয়ে যাবে, তখনই বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সব শক্তি হাওয়া মিলিয়ে গেল। তবুও সাহস মনে জুগিয়ে মাকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে দিল প্রিয়া। কাঁদতে কাঁদতে একটা কথাই বলছিল, আমি ওদের সাথে যাব না মা, প্লিজ আমাকে ওভাবে ওদের সাথে একা পাঠিয়ে দিও না। প্রিয়ার কান্না আশেপাশে মানুষগুলো তাকিয়েছিল শুধু নিশ্চুপ হয়ে। প্রিয়ার বর হাবিব শান্ত মনে ফাহিমের কাছে গিয়ে বলল, প্রিয়া যখন যেতে চাচ্ছে না, আজকের দিনও দেন এখানে সবার সাথে থাকুক। এত দূরের রাস্তা আসা যাওয়া করতে একটু প্রস্তুতির প্রয়োজন। ফাইনালি আজ এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছে সবাই, আর বাসর রাতটাও এই বাড়িতেই হবে। রাতে রুম সাজিয়ে প্রিয়াকে রেখে গেল রুমে। রাত তখন 11টা। হাবিব রুমে ঢুকে ওয়াশরুমে গেলে ফ্রেশ হয়ে আসতে, আর প্রিয়া বড় জড় বস্তুর মতো নিশ্চুপ হয়ে বসে আছে ফুলের সাজানো খাটের মধ্যখানে। কিছুক্ষণ পর হাবিব এসে তার পাশে বসলো। দুজনের মাঝে নীরবতা। হাবিব খুব সহজ সরল মনের একজন মানুষ, তাই সব জায়গাতে তার সরলতা। তেমনি আজও অনেকটা নার্ভাস। তবুও নীরবতা ভেঙে হাবিব বলে, মন খারাপ? এটা বলে একটু ব্রু কুচকালো হাবিব। তার এমন অযৌক্তিক প্রশ্নে প্রিয়া বিরক্তি বোধ করলো কিনা। এর মাঝে প্রিয়া মাথা তুলে বলে, আপনাকে আমার কিছু বলার আছে। হাবিব একটু হাসি মুখে বলে, হ্যাঁ বলো। প্রিয়া সোজাসুজিভাবে বলে, আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখবেন প্লিজ। হাবিবের একটু মন খারাপ হলেও বিষয়টা মেনে নিল সে, কারণ ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে তাদের, নিজেদের মানিয়ে নিতেও তো একটু সময় লাগবে। তাই ছোট্ট করে সরল মনে বলল, আচ্ছা আমি তোমার অনুমতি ছাড়া তোমার হাতও ছুবো না। প্রিয়া আবার বলে, আরেকটা কথা কি, আমি আপনাদের সাথে এখন যেতে ইচ্ছুক নই, এখানেই থাকবো কয়েকদিন। সব কিছু মানিয়ে নিতে আমার কিছু সময়ের প্রয়োজন। হাবিব আবারও বলল, ঠিক আছে, তোমার সময়ের প্রয়োজন হলে তুমি সময় নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। তুমি আমার লাইফ পার্টনার, তোমার ইচ্ছেগুলো গুরুত্ব দেওয়া আমার কর্তব্য। সব না হয় অল্প অল্প করে শুরু হোক। আজকে থেকে প্রিয়া মাত্রই অন্য কারো, তার সাথে জড়িয়ে গেল অন্য মানুষের জীবন। কখনো কখনো ভালোবাসার মানুষটাকে ভালো থাকার জন্য ভালোবেসেও ছেড়ে দিতে হয়। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে শান্তের। বারান্দায় চেয়ারে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে, আর চোখ বন্ধ করে আছে সে। চোখ খুলে তাকিয়ে আছে বাইরে আকাশে ফুটে ওঠা 4টার দিকে। সে কত সুন্দরভাবে প্রকৃতিতে খুঁটে অন্ধকার থেকে আলোকিত করে রেখেছে, আর তার জীবন প্রদীপটা কেন নিবু নিবু হয়ে আছে। রুমে এসে অনলাইন আসতে একটা মেসেজ আসলো ফোনে, খুব ঘুম না আপনার? ঘুম হবে তো, আপনার তো কিছু হারিয়েছে আমার। এতক্ষণ অফলাইনে ছিল দেখে হয়তো ভেবেছিল শান্ত ঘুমিয়ে পড়েছে। একটা শ্বাস নিয়ে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে অফলাইনে চলে গেল সে তো নিজেও চায় না প্রিয় ভালো থাকুক, তাহলে কেন এখন তার অনুভূতিগুলো মাথা চারা দিয়ে উঠে বুকে বা পাশটা চাপ দিয়ে ধরে আছে। সকাল হলো, প্রিয়াকে ডেকে নিচে নিয়ে গেল তার মা, তার শাশুড়ি ও ননদ এদেরকে নাস্তা সার্ভ করে দিতে, কিন্তু প্রিয়া মুখের উপর পারবো না বলে সেখান থেকে চলে গেল। প্রিয়ার এমন বেয়াদবে অপমানিত করেছিল তার শ্বশুরবাড়ির লোকদের। তারা অবাক হয়ে তাকিয়েছিল প্রিয়ার দিকে। বিষয়টা আর বাড়তে দিল না রিয়া। হাসি মুখে সবাইকে নাস্তা দিতে বলল, বিয়ে হয়ে গেছে তো তাই হয়তো মন মেজাজ ভালো নেই। প্রিয়া শাশুড়ি চুপ করে থাকলো। প্রিয়া চাচা শাশুড়ি বলে, এত মেজাজ নিয়ে শ্বশুরবাড়িতে চলতে পারবে না সে।
রিয়াও তার মা বিষয়টা হেসে কথা বলে উড়িয়ে দিল। তারপর সকালে খাওয়ায় মন দিল। রিয়া রুমে এসে প্রিয়ার মাথায় ছোট্ট একটা ধাক্কা দিয়ে বলে, এসব কি শুরু করেছিস তুই? শ্বশুরবাড়ির লোকজনদের সাথে এমন একটা আচরণ করছিস কেন? শুন, বাকি জীবনটা কিন্তু তোকে তাদের সাথেই কাটাতে হবে, সো তাদের সাথে ভেবে চিন্তে কথা বলতে হবে তোকে, সবার মন রক্ষা করে চলতে হবে। প্রিয়া কেঁদে দিয়ে বলে, আমি কি করবো আপু, আমি ওদের কাউকে কখনো নিজের সাথে মানিয়ে নিতে পারবো না। অনেকের ভালোবাসা তো পূর্ণতা পায়, তেমন করে আমার ভালোবাসা যদি পূর্ণতা পেত তাহলে কি খুব বেশি খারাপ হয়ে যেত আপু? রিয়া এবার শান্ত হয়ে বলল, দেখ শান্ত ভালো ছেলে, এটা আমিও জানি, বাট শুধু ভালো দিয়ে তো আর দুনিয়ায় চলে না, ভালো ক্যারিয়ারও হতে হয়। সেটা শান্ত টোটালি অনেক, সে কখনো তোকে সুখী করতে পারবে না, কিন্তু হাবিব তোকে অনেক সুখে রাখবে, দেখিস অনেক সুখী থাকবি তুই। প্রিয়া রেগে কান্না অবস্থায় বলে, আমার সুখ নিয়ে তোমরা কেন এত ভাবছো? আর হাবিবের ক্যারিয়ার দিয়ে আমি কি করব? ওর প্রতি তো আমার কখনো ভালোবাসা তৈরি হবে না। ভালোবাসা ছাড়া কি কারোর সাথে সারা জীবন কাটানো সম্ভব আপু? এবার প্রিয়ার কোনো কথার উত্তর খুঁজে পেল না রিয়া। দুবোনের চিন্তাধারা দুই রকম। রিয়ার মতে শুধু ভালোবাসা দিয়ে সংসার সুখী হওয়া যায় না, স্বামীর ক্যারিয়ারও ভালো হতে হয়। আর প্রিয়ার মতে স্বামীর ক্যারিয়ার দিয়ে কিভাবে সুখ নির্ণয় করা যায়, যেখানে ভালোবাসাই থাকবে না। দুপুরে খেয়ে চলে গেল হাবিবেরা, কিন্তু প্রিয়া যায়নি তাদের সাথে, সে কয়েকদিন পরে যাবে। শ্বশুরবাড়ির লোকজন বিষয়টা মানতে না চাইলেও হাবিব মানিয়েছে সবাইকে। সন্ধ্যার পর প্রিয়াকে ছাদে ডাকলো শান্ত। প্রিয় চলে গেল। ভেবেছিল হয়তো শান্ত তার ভালোবাসাটা বুঝতে পেরেছে, কিন্তু না। শান্ত সামনে যাওয়ার পর নিরাশ হলো সে। শান্ত তার দিকে চেয়ে বলল, শুনলাম তুমি নাকি শ্বশুরবাড়ির লোকদের সাথে খারাপ ব্যবহার করেছো। প্রিয়া সোজাসুজিভাবে বলে, আর সামনেও করবো, ওদের কাউকে সহ্য হয় না আমার। শান্ত বলল, এসব করে লাভ কি? প্রিয়া বলল, এসব করলে তারা আমায় ওখান থেকে তাড়িয়ে দেবে, হয়তো আমার স্বামীও আমায় ডিভোর্স দিয়ে দেবে। শান্ত একটু হেসে বলে, এরপর কি হবে? প্রিয়া কড়াভাবে বলে, একা একা কাটিয়ে দেবো সারা জীবন, তবু অন্য কাউকে মেনে নিতে পারবো না। এসব বাচ্চামো করে কী লাভ প্রিয়া? আর পাগলও নিজের ভালো বোঝে, তুমি কেন হাতে ধরে তোমার শান্তিটা নষ্ট করে দেবে বলো? ভাগ্যকে মেনে নাও, এক সময় সব ভুলে সুখে থাকবে। আমি চাই না এত সুখ। তো কি চাও? আপনাকে নয়তো কাউকে না। আমি কিন্তু তোমাকে ভালোবাসি না। আমি তো বাসি। শান্ত নিজেকে কন্ট্রোল করে কড়া গলায় বলে, ব্যাস অনেক হয়েছে প্রিয়া, যদি শ্বশুরবাড়িতে সবাইকে আপন করে নিতে না পারো তাহলে আমার আর কখনো মুখ দেখবে না তুমি, বলে সেখান থেকে চলে গেল শান্ত। আড়ালে গিয়ে চোখের পানি মুছে নিল হাত দিয়ে। বাবার কাশির শব্দে এক গ্লাস পানি বাবার সামনে নিয়ে গেল শান্ত। বাবা পানিটা খেয়ে নিজেকে শান্ত করে বলল। শান্ত বলে, ঠিক আছে বাবা। বাবা আবার কেসে বলে, যায় না, আমার মাঝে কি রোগ বাসা বেঁধেছে। শান্ত বাবাকে শুইয়ে দিয়ে বলে, চিন্তা করো না, ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব তোমায়। রুমে গিয়ে বসলে তার ছোটো ভাই প্রান্ত এসে বলে, ভাইয়া কলেজের বেতন ও পরীক্ষার ফি সব জমে আছে, কালকের মাঝে পরিশোধ না করলে পরীক্ষা দিতে দিবে না। শান্ত কিছুক্ষণ চুপ থেকে বলে, কত? ভাইয়া 1900 টাকা। শান্ত মানিব্যাগ বের করে দেখে তাতে 2500 টাকার মতো আছে, যা বাবাকে ডাক্তার দেখানোর জন্য রেখেছিল। তার মাঝে প্রান্তকে 2000 টাকা দিয়ে বলে, ভালোভাবে এক্সাম দিস। প্রান্ত চলে গেলে সোজা হয়ে শুয়ে পড়ে শান্ত। বাবাকে ডাক্তার দেখানোর জন্য টাকা ম্যানেজ করতে হবে, আবার কয়েক তারিখ পার হলে বাড়ি ভাড়াও দিতে হবে। চারদিকে টেনশন যেন মাথা থেকে সরে না তার। পরের দিন সন্ধ্যায় একসাথে বসলো সবাই, শান্ত, বাবা, মা, ছোটো ভাই সবাই। শান্ত বাবা বলে, হাসানের ছেলে কয়েকদিন আগে বিদেশ থেকে ফিরেছে, ওর সাথে কথা বলেছি আমি, শান্তর জন্য একটা ভিসার ব্যবস্থা করে দিতে বলেছে, সেও রাজি হয়েছে। শান্ত চুপ করে রইল। তার মা বলে, কি বলছেন এসব? শান্ত এত পড়ালেখা করেও শেষে কিনা বিদেশ গিয়ে কাজ করবে? বাবা বলে, তো আর কি করার আছে, দেশে তো দেশে থেকে কি কিছু করতে পেরেছে? কোথায় জানি চাকরি করেছে, তাও 15-16 হাজার বেতন। সংসারের খরচও ঠিক মতো চলে না তাতে, আর ভিসাও খারাপ না, ইতালির ভিসা। মা আবার বলে, আমি মা হয়ে আমার ছেলেকে টাকার জন্য এত দূর পাঠাবো? বাবা বলে, টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো মূল্য নেই, এখন আর তেমন কেউ ছেলের শিক্ষা খোঁজে না, খোঁজে শুধুই টাকা, বুঝতে পেরেছ? ভিসার জন্য হয়তো 8-10 লাখ টাকার মতো লাগবে, ওইটা আমি এদিক সেদিক থেকে ম্যানেজ করে দেবো, ওখানে গিয়ে অল্প অল্প করে শোধ করে দিবে। আমিও আর কয়েকদিন থাকি জানি না, যাওয়ার আগে ছেলেকে একটু লাইন করে দিতে পারলে শান্তি পাই। তোর মতামত কি শান্ত? শান্ত নিচের দিকে চেয়ে বলে, তোমরা যা ভালো মনে করো তাই আমার মতামত, বলে উঠে হাঁটা ধরলো শান্ত। মা বলল, তো ছেলেকে একটা বিয়ে করিয়ে দিলে ভালো হবে, তারপর না হয় বাইরে যাবে।
বাবা বলে একবার গিয়ে ঘুরে আসুক, দূর, হাতে টাকা পয়সা হোক, তারপরে বিয়ের বিষয়ে ভাববো। এখন প্রয়োজন ওর নিজেকে গোছানো। শান্ত আর কিছু না বলে সোজা রুমে এসে বসলো। কত হাজার হাজার মাইল দূরে চলে যাবে সে? কি করছে, কি খাচ্ছে দেখারও কেউ থাকবে না সেখানে। মাস শেষ হতে বাড়ি থেকে ফোন দিয়ে বলবে টাকা কবে পাঠাবে। আজ কয়েকদিন হয়ে গেল প্রিয়ার সামনে ও যায়নি শান্ত। অনেক কল মেসেজ, এমনকি বাসায় এসেও শান্তর সাথে একটু কথা বলতে পারেনি সে। ইদানিং তার দম বন্ধ হয়ে আসা অনুভূতিগুলো কাউকে কিভাবে বুঝাবে সে? কাউকে বুঝালেও কেউ বুঝবে না। হাবিবকে অনেক ইগনোর করেছে সে, যার কারণে হাবিবও তেমন একটা বিরক্ত করে না তাকে। কেমন যেন এলোমেলো হয়ে গেছে তার জীবন। শান্তকে কেন ভালোবেসেছিল, তার মাঝে এমন কি আছে তা কখনো জানে না প্রিয়া। ওসব কারণ জানতেও চায় না সে। শান্তকে ভালোবাসে এতটুকু জানে। তোমার সাথে আমার কিছু কথা আছে শান্ত। সিঁড়ি বেয়ে বাসায় ঢুকতে শান্তকে কথাটা বলল রিয়া। শান্ত তার দিকে চেয়ে বলল, জি বলুন। এখানে না, আলাদা বলতে হবে। আচ্ছা বলুন, চলুন। শান্ত দু হাতে বুক গুজে বলে, জি এবার বলুন। রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলে, প্রিয়া খুব বেশি পাগলামি করছে। এমনটা চলতে থাকলে হয়তো খুব শীঘ্রই পাগল হয়ে যাবে সে। শান্ত বলে, কয়েকদিন পর দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর ওকে বুঝাবেন আপনারা। তাকেই বোঝানো যায় যে বুঝতে চায়, কিন্তু প্রিয়া কোনোভাবে বুঝতে চায় না। ওর এমন কষ্ট আমার আর সহ্য হচ্ছে না ভাই। ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিচ্ছু হচ্ছে না। তাকে একটু শান্তিতে বাঁচতে দাও তুমি। দূরে কোথাও চলে যাও তাকে নিয়ে, সুখে থাকো তোমরা। সে হয়তো পাগল হয়ে যাবে এভাবে থাকলে। তুমি প্রিয়াকে নিয়ে চলে যাও প্লিজ, সে ভালো নেই। সে বললো, তোমার জায়গায় অন্য কোনো মানুষকে সে কখনো মেনে নিতে পারবে না। শান্ত একটু হেসে বলে, আপনি বলছেন এই কথা? কয়েকদিন আগেও তো আপনার সুরটা ছিল অন্যরকম। আমার প্রতি প্রিয়ার একটু দুর্বলতা ছিল বলে আমাকে সহ্যই করতে পারতেন না আপনি, আর আজ বলছেন এই কথা এই প্রিয়াকে নিয়ে দূরে কোথাও চলে যেতে। রিয়া অপরাধীর ন্যায় বলল, বলছি দূরে কোথাও চলে যাও তাকে নিয়ে। এদিক না আমি সামলে নেব। শান্ত একটু হেসে বলে, তা কখনোই সম্ভব না। সম্ভব হলে আমি অনেক আগে প্রিয়াকে কাছে টেনে নিতাম। আপনারা তাকে বিয়ে দিচ্ছেন, তাকে ভালো খারাপ বোঝাচ্ছে। এই সময় অবধি চেয়ে থাকতাম না আমি। এখন বলছে প্রিয়াকে নিয়ে দূরে কোথাও চলে যেতে। তো আমি না হয় কাজটা করলাম। তারপর আমার ফ্যামিলি, ঘরে আমার একজন অসুস্থ বাবা, আমার ছোটো ভাই লেখাপড়া করছে, আমার মা, তাদের সবার যাবতীয় খরচ, বাসা ভাড়া সব এখন আমার দায়িত্বে। আমার পুরো পরিবার এখন আমার দিয়ে তাকিয়ে আছে, আর আমি একটা মেয়েকে নিয়ে চলে যাব দূরে কোথাও। আচ্ছা তবুও মানলাম, প্রিয়াকে আমি নিয়ে গেলাম। তারপর কি তাকে আমি হ্যাপি রাখতে পারবো? জীবন এতটা ইজি না। জীবন কোনো কল্পনার মতো হলে আমরা যেমন খুশি তেমন সাজিয়ে নিতে পারতাম, কিন্তু আফসোস কল্পনার বাস্তব এক না। তো এখন কি করব? প্রিয়াকে একা থাকতে দিন। হয়তো কয়েকদিন পর আমিও দূরে চলে যাব, তখন দেখবেন সব ঠিক হয়ে গেছে। রিয়া চুপ করে রইল। শান্ত আর কিছু না বলে চলে গেল সেখান থেকে। আমার জীবনটা যতটা ইজি ভাবে, জীবন ততটাও ইজি না। কিছু মানুষের জীবন সহজ হলেও বেশিরভাগ মানুষের অনেক কিছু স্যাক্রিফাইস করে বাঁচতে হয়। আপনি আমাকে সারাদিন এত ফোন দেন কেন? দেখেন যে এত আমি বিরক্তি বোধ করি, তাও কেন এত বিরক্ত করেন আমায়? শান্তকে শান্তিতে থাকতে দেবেন না একটু? বলে ফোন কেটে দেয় প্রিয়া। প্রিয়ার আচরণে হাবিব অপমানিত বোধ করলেও কিছু বলল না। বিয়ের পর থেকে প্রিয়া প্রতিদিন এড়িয়ে চলছে তাকে, আর ইদানিং অপমানও করে। স্বামী স্ত্রীর মাঝে এমন সম্পর্ক নিয়ে কখনো সংসার বাঁধা যায় না। প্রথমে 1-2 দিন এমন হলে হয়তো মানা যায়, সে নতুন বিয়ে হয়েছে তাই এমনটা করছে, কিন্তু প্রিয়ার বেলায় ব্যাপারটা পুরোপুরি উল্টো। দিন দিন তার খারাপ আচরণ বেড়েই চলছে। বিষয়টা নিয়ে প্রিয়ার ফ্যামিলির সাথে আলাপ করতে হবে। প্রিয়াকে তাকে মানিয়ে নিতে সময় লাগছে নাকি অন্য কোনো কারণ? অফিসে এসে একসাথে কফি শপে বসলো হাবিব ও ফাহিম। হাবিবের বাড়ি চট্টগ্রাম হলেও সে জব করে ঢাকায় ফাহিমের সাথে, সেই সুবাদে পরিচয়। তাই আজ ফাহিমকে নিয়ে আলাদা বসলো সে। প্রিয়ার বিষয়টা নিয়ে কথা বলার প্রয়োজন মনে হলো তার। 2 কাপ কফি অর্ডার দিয়ে হাবিব ভদ্র ভাষায় বলল, আপনার সাথে আগে আমার যেই সম্পর্ক থাকুক, এখন সম্পর্কে আপনি আমার বড় ভাই হন, তবুও পার্সোনাল কিছু বিষয়ে আপনার সাথে কথা বলার প্রয়োজন মনে হলো আমার। ফাহিম একটু হেসে বলল, যেভাবে বলেছেন মনে হচ্ছে খুব সিরিয়াস কিছু। হাবিব শান্তভাবে বলল, সিরিয়াস, বিষয়টা আসলেই সিরিয়াস, তবে আপনার সাথে কিভাবে শেয়ার করব বুঝতে পারছি না। ফাহিমা এবার একটু সিরিয়াস লুক নিয়ে বলল, সমস্যা নাই, বলতে পারেন আমাকে। হাবিব কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে বিষয়টা প্রিয়াকে নিয়ে। বিয়ের পর থেকে সহ্য করতে পারে না আমাকে, মানে এমনভাবে কথা বলে যেন আমি তার শত্রু। আমি প্রথম ভেবেছিলাম হয়তো নতুন বিয়ে করেছে তাই এমন করছে, কিন্তু ইদানিং আমাকে খুব ছোট করে কথা বলে সে। আমার মা সেদিন ফোন কথা বলতে চাইলে তাও মুখের উপর না করে দিল। ওই কারণে মা আপনাদের কারোর সাথে আর এখন তেমন একটা কথা বলে না। আসলে ভাইয়া, সংসার তো এভাবে হয় না, তাই না? প্রিয়া সমস্যার কথাটা আমার সাথে শেয়ার করলো, আমি
সাপোর্ট দিতাম তাকে, বাট তার এই আচরণগুলো খুবই বেমানান। ফাহিম বিষয়টা কিছুটা বুঝতে পারলো, তারপর শান্তভাবে বলল, আচ্ছা বিষয়টা আমি দেখছি। হ্যাঁ ভাইয়া, তাই আপনাকে জানালাম বিষয়টা। বাড়িতে এসে কাউকে বিষয়টা জানায়নি ফাহিম। প্রিয়াকে ডেকে নিয়ে গেল আলাদা। তোর কি কারোর সাথে রিলেশন ছিল প্রিয়া? ভাইয়ার কথা কিছুক্ষণ নীরব থেকে দুদিকে মাথা নাড়ালো প্রিয়া, যার অর্থ নেই। ফাহিম আবার বলল, তোর শ্বশুরবাড়ির লোকদের সাথে এমন আচরণ করছিস কেন? তুই প্রথম দিনও বেয়াদবি করছিস আর এখনও করছিস, তুই চাসটা কি? প্রিয়া শান্তভাবে বলে, আমার কিছু চাওয়ার নেই, আমাকে মেরে ফেলো তোমরা। এসব কোন ধরনের কথা? ঠিকই তো বলছি, মাও কথা শোনায়, আপুও কথা শোনায়, এখন তুমিও কথা শোনাবে? তার চেয়ে ভালো মেরেই ফেলো আমাকে। আচ্ছা তুই বল, তোর চাওয়াটা কি? আমি কিছুই চাই না। ফাহিম এবার বিরক্ত হয়ে বলে, আমি তোকে বলার জন্য জোর করবো না, তবে তোর মনে নিশ্চয়ই কিছু একটা আছে। যাই থাকো ভাবিব এখন তোর স্বামী, ছেলেটা ভালো দেখে তোকে তার হাতে তুলে দিয়েছে, আর আমাদের বিশ্বাস ছিল আমাদের সিদ্ধান্তই তুই মেনে নিবি। তোর প্রতি সবার বিশ্বাস ছিল, কিন্তু তোর মনে যদি কিছু থেকে থাকে তাহলে তুই যা ভালো মনে করিস তাই কর। ভাই হিসাবে আর কী বা বলতে পারবো তোকে? কিছু করলেও তোর কারণে আমাদের মান সম্মান যাবে, এটা কোনো বিষয় নয়। তুই সুখে থাক, এটাই আমাদের চাওয়া। দিন শেষে শুধু একটা কথাই মনে থাকবে যে তুই আমাদের বিশ্বাসের সাথে বেইমানি করেছিস। কিছুক্ষণ নীরব থেকে ফাহিম চলে গেল। চুপচাপ রুমে শুয়ে নীরবে কাঁদছে প্রিয়া। তার সাথে কেন এমন হতে হলো? কেটে গেল বেশ কিছুদিন। প্রিয়া শ্বশুরবাড়ি থেকেও চাপটা ভারল। বউ হয়তো বউয়ের মত থাকবে, আর নয় ডিভোর্স হয়ে যাবে। অনেক সহ্য করেছে তারা। আমি জানি স্বামী থাকা সত্ত্বেও এভাবে আপনারা পেছনে পড়ে থাকাটা আপনাকে ভালোবাসাটা পাপ। আমি জেনে শুনে এমনটা করি, আর করব না। একদিন আপনিও কষ্ট পাবেন, খুব আমার জন্য কাঁদবেন। তখন আর আমি থাকবো না। আর হ্যাঁ, আপনাকে আমার চেয়েও আর কেউ কখনো বেশি ভালোবাসতে পারবে না, কেউ বাসবে না এত ভালো। শান্ত কিছুক্ষণ নীরবে থেকে বলে আমি কাল চলে যাচ্ছি, সব ঠিকঠাক করে নিবে। স্বামীর সাথে সুসম্পর্ক গড়ে তুলবে তুমি, সুখী ফ্যামিলি হবে তোমরাও। আর উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এক জীবনে সব সম্ভব হয় না। প্রিয়া চোখের পানি মুছে ফেলে। আমি চাইলে আত্মহত্যা করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানেন? কারণ আমি এপারও হারাতাম আর ওপারও হারাতাম, কোনো জীবন পেতাম না আপনাকে। আমি খুব ভালোভাবে বেঁচে থাকবো। এবারে আপনাকে পানি, তাতে কি হয়েছে? এবারে গিয়ে আল্লাহর কাছে চেয়ে নিব আপনাকে, কারণ জান্নাতে গেলে ওখানে কিছু চাইলে তো আল্লাহ ফিরিয়ে দিবেন না, বলে ওখান থেকে চলে গেল প্রিয়া। শেষ কথাটা খুব গভীরে গিয়ে লাগলো শান্ত। প্রচুর কাঁদতে ইচ্ছে হচ্ছে তারও, কিন্তু কাঁদতে মানা, নিজেকে শক্ত রাখতে হবে, কারণ তার ফ্যামিলির দিকে তাকিয়ে আছে তার দিকে। 4 বছর পর ইতালি থেকে যখন ফিরে এলো শান্ত, তখন সব কিছু যেন স্মৃতির পাতায় রয়ে গেল। লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হারিয়ে ফেলেছে, তাও স্মৃতির পাতায় এখন জলজল করছে। এত বছর পর দেশে ফিরে আসায় অবশেষে শান্তর বিয়ের জন্য পাত্রী দেখছিল সবাই। সবার মুখে কত আনন্দের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। আর 4 বছর পর প্রিয়ার মুখোমুখি হলো শান্ত। প্রিয়ার কোলে একটা ফুটফুটে বাচ্চা। শান্ত আদর করে গাল টেনে দিয়ে কোলে তুলে নিল তাকে। প্রিয়া দিয়ে তাই চেয়ে বলল, নাম কি রেখেছো তার? প্রিয়া একটু হেসে বলে, আমার সব থেকে প্রিয় নামটাই রেখেছে শান্ত কথা ঘুরানোর জন্য বলল, তোমার হাজব্যান্ড কোথায়? নাকি তুমি একাই এসেছো? এসেছিল, সে একদিন থেকে চলে গেছে, কয়দিন পর আবার আমাকে নিতে আসবে। শান্ত হেসে বলল, বাহ, হ্যাপি ফ্যামিলি। প্রিয়া একটু মুচকি হেসে বলে, সবাই হ্যাপি, শুধু আমি ছাড়া। এত বছর হলো বিয়ের, আমাদের সন্তানও আছে এখন, তবু আজও আমার সব মনে হয় সে আমার কাছে অন্য মানুষই। মন থেকে আপন করতে পারেনি তাকে, কারণ সে আমার ভালোবাসা ছিল না, সে ছিল অন্য মানুষ।